আমি জাস্ট এসে আপনাদের আলোচনা শোনার জন্য, এই আলোচনা করার জন্য প্রথমত আমি উপযুক্ত ব্যক্তি নই। আমি চেয়েছিলাম আলেমদের কাছ থেকে, আমাদের তরুণ ইসলামিক স্কলার বক্তা, যে তারা আসলে বর্তমান পরিস্থিতিকে কিভাবে দেখছে, কি ভাবছে। আমার একটা ভাবনা আছে, এই ভাবনাটা মোটামুটি আপনারা জানেন, কথা শুনতেছেন ধারাবাহিকভাবে। তো আমি চেয়েছিলাম, ওই যে বলছেন যে আপনারা এতদিন একটা প্রোগ্রাম করতে হলেও নানান ধরনের ক্লিয়ারেন্স, নানান অথরিটির আপনার কনফার্মেশন, এবং শেষ পর্যন্ত এমনও হয়েছে যে অনেক প্রোগ্রাম আলোচনা তো বাদ, ওয়াজ মাহফিলও বন্ধ করতে হয়েছে, বক্তাকে রাস্তার মাঝখান থেকে ফিরে আসতে হয়েছে যে না, ওয়াজ করতে দেওয়া যাবে না। এই রকমের একটা পরিস্থিতির মধ্যে আমরা সবাই ছিলাম। তো সেই ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতাটা এবং বর্তমান প্রেক্ষাপটে আসলে অবজারভেশন এবং আগামীর প্রত্যাশাটা বোঝার জন্য আমি এসেছিলাম। তারপরে কিছু কথা শুনেছিলাম, এক ভাইয়ের আংশিক কথা শুনলাম এখানে, মার্কাজুল ইসলাম, তো উনি যে কথা বলছিলেন যে হেলিকপ্টারের লাইসেন্স করার জন্য, কিংবা তিনি একটি মাদ্রাসা গড়ে তুলেছেন, বিশাল একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এটা অনেকের চোখে ভালো লাগে নাই, সেজন্য একজন আলেমকেও আপনার নিগৃহীত হতে হয়েছে। গত 16 বছরে শুধুমাত্র রাজনৈতিক প্রতিপক্ষ হামলা মামলার শিকার হয়েছে সেটি না, এখানে এই দেশের অনেক সম্মানিত আলেম ওলামারাও নানানভাবে লাঞ্ছিত হয়েছে, নিগৃহীত হয়েছে। একটা কথা জাস্ট আপনাদের সাথে শেয়ার করা এখানে, যে আমার কাছে একবার মামুনুল হক সাহেবের ছেলে আর আমাদের দলের 2 জন যুব মজলিসের নেতারা গিয়েছিলেন, অনেকদিন ধরে কথা বলবেন, শেষ পর্যন্ত রাতে আমার বাসায় চলে গেছেন যে ভাই এরকম মামুন সাহেবের মুক্তি নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে চাই। এখন আমি দেখলাম ওই সময়ের ওই বাস্তবতায় তাদের ব্যানারে প্রোগ্রাম হলে সেখানে আমার জন্য উপস্থিত হওয়াটা খুব ডিফিকাল্ট ছিল। এমনি আমার বিরুদ্ধে বিদেশিদের কাছে অভিযোগ দিচ্ছিল যে সে এই জঙ্গিবাদের কার্যক্রমের সাথে জড়িত, সে হেফাজতের লোক, সে জামাতের লোক, সে মৌলবাদীদের লোক, এরকম নানান ধরনের প্রোপাগান্ডা করে মূলত আমাকে আসলে একটা মানে কোণঠাসা না, শুধু বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করেছিল। কারণ এটা ইয়ং ছাত্র নেতা, এবং দীর্ঘ 28 বছর পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন হয়েছে, ভিপি নির্বাচিত হয়েছে, যার ফলে এখানকার বিদেশিরা দেখতেছিল মানে এখানে বিরোধী দল যেভাবে কোণঠাসা, তার মধ্যে একজন ছাত্র নেতা উঠতেছে, তাদের একটা সিম্পাথি বা সহানুভূতি ছিল। তো এখন ওই কারণে হয়তো আমাকে ফ্রিকুয়েন্টলি গ্রেপ্তার করা কিংবা জেলে নিতে পারছিল না, কিংবা মামলা দিয়ে ওইভাবে নাজেহাল করতে পারছিল না, যে ভাই তোমরা রাজনৈতিক প্রতিপক্ষকে তো নির্মূল করছো, একজন ছাত্র নেতা তার সাথে এটা করছো। তো যার ফলে এখন ওই জার্মান একটা প্রবাদ আছে, বলছিল যে আপনি যদি একটা কুকুরকে মারতে চান, আগে থেকে একটা ব্যাড নেম বা খারাপ নাম দেন, তারপরে তাকে লিগালাইজ করে মারেন। তো তার জন্য তারা এই ধরনের কথাবার্তা ছড়াচ্ছিল দেশে, মৌলবাদী, উগ্রবাদী, জঙ্গিবাদী, হেফাজত, জামাত। তখন আমি ভাবলাম আবার যে আমার চোখের সামনে এরকম একটা অন্যায় হচ্ছে, যে মামুনুল হক সহ হেফাজতের শীর্ষ নেতাদেরকে যেভাবে আপনার গ্রেপ্তার করা হয়েছিল, কারাগারে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছিল, এবং সবচেয়ে মানে অমানবিক ভাবে, অপমানজনক ভাবে রশি বেঁধে বা আপনার কি বলবেন যেভাবে আদালতে তোলা হচ্ছিল, আমার কাছে এটা মাথায় আসলে মেনে নেওয়ার মতো মনে হচ্ছিল না, যে অন্তত কিছু তো করা দরকার, কথা বলা দরকার। তখন আমি ওনাদেরকে বললাম, ভাই প্রোগ্রামটা আমরা করি কিন্তু একটা ব্যানারে করি, যে দেখেন আপনার ইসলামিক নাম দিয়েই আমাদেরকে ইসলাম কায়েম করা লাগবে, এটা বিষয় না। বিভিন্ন ভাবে আপনি যেখানে যান, আপনার জীবন আদর্শ কাজকর্মের মধ্যে দিয়ে আপনি ইসলাম কায়েম করবেন। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন, আপনার কর্মের দ্বারা মানুষ অনুপ্রাণিত হবে, বিধর্মী হইলে সে উদ্বুদ্ধ হবে। আল্লাহ রাসুলকে তো ইহুদি খ্রিস্টানরাও বিশ্বাস করতো, তার উপাধি ছিল আল আমিন, তাকে বিশ্বাস করতো, তার কাছে সম্পদ গচ্ছিত রাখতো, আমানত রাখতো। তাহলে আমাদের মধ্যে যদি সেই ধরনের চরিত্র থাকে, সেটা হচ্ছে ইসলামের শিক্ষা আদর্শ। তো বললাম যে গণমতামত মানে আলাপ আলোচনা করে গণমতামত কেন্দ্র একটা নাম হইলো, সেই ব্যানারে প্রোগ্রাম করলাম। আমি বললাম ঠিক আছে, আলেম ওলামাদের পাশাপাশি এখানে কাকে, সেই সময় যে বললাম জাফরুল্লাহ চৌধুরীকে বলেন, ওনার কথার একটু ওয়েট আছে, শক্ত শক্ত কথা বলতে পারে। পরে বললাম আর কাকে বলবেন, অনেককে তো বললেও আসবে না, আর হচ্ছে মান্না ভাইকে বলেন। আমি মান্না ভাই তখন ওই প্রেস ক্লাবে আমরা এই প্রোগ্রামটা করি। তো এই কথাটা এই কারণে বললাম যে আমি আপনাদের মানে বলতে গেলে আপনাদের চলাচলের বা আপনাদের খুব ঘনিষ্ঠ লোকজন না হলেও, যখন এই দেশের আলেম ওলামারা আপনার নির্যাতিত নিষ্পেষিত, হামলা মামলার শিকার হচ্ছিল, লাঞ্ছিত হচ্ছিল, কিংবা ইসলামের প্রশ্নে যখন বিভিন্ন ইস্যু সামনে আসে, তখন কিন্তু আমাদের একটা শক্ত অবস্থান ছিল। তো আপনারা আমার জন্য দোয়া করেছেন, যার ফলে আমরাও
এত প্রতিকূলতার মধ্যে আল্লাহ এই পর্যায়ে রেখেছে। ভাই যেটা বলেছে আসলে পতন 90% হয়েছে কিনা সেটা আমিও কিন্তু অত জানতাম না, কিন্তু কেন যেন এখানে সাংবাদিকরা আছে, ওনাদের দোষও আছে গুণও আছে। সমকালের সাংবাদিক আমাদের পরিচিত খালি বলতেছিল, ভাই আন্দোলন একটু নিশ্চিত হয়ে যাচ্ছে, কিছু বলেন, আপনি বললে এই মুহূর্তে জেলে বিদ্যুৎ চাঙ্গ হবে। পরে আমি নিশ্চয়ই এটা আল্লাহ আমাকে দিয়ে বলাইছে, আমি বলছি আমিও প্রস্তুত ছিলাম না, আমার কোনো প্ল্যান ছিল, আমি বললাম 90% শেষ, আর 10% আপনারা ধাক্কা দেন। তারপর আরেকটা পুরানো বক্তব্য দেখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2023 সালে আজকের যে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, এই ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে। আমরা ওখানে যাচ্ছিলাম, ছাত্রলীগ ওখানে অবস্থান নিয়েছে, গিটার, তারা ঢোল বাদ্য নিয়ে যে ওখানে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড, মানে আমাদের প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা, সরাসরি হামলা করতে পারতেছিল না, অন্যভাবে জায়গাটা আর কি দখলে রাখা, আমার মোটরসাইকেল দিয়ে ঘেরাও করে রাখা। তখন এখন আমরা মজলুম মানুষ, আমরা তো তাদেরকে ধাওয়া দিয়ে তার সাথে পাল্টাপাল্টি করে পারবো না, আমরা নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ স্বরূপ আমরা ভাইস চ্যান্সেলর বাসার সামনে গেলাম, ওইখানে গিয়ে আমরা বক্তব্য দিলাম। সেখানে আসিফ সভাপতি নির্বাচিত হয়েছিল, তো সেখানে কিন্তু আমরা বক্তব্য ছিলাম যে 2024 সালেই এই আওয়ামী লীগের পতন হবে এবং গণ অধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত হবে। ওই সময় আসিফ পাশে ছিল, এখন যারা ছাত্র সমন্বয়ক অনেকে পাশে ছিল, ঢাকা বিশ্বের ভাইস চ্যান্সেলর পাশে বসে পড়ছিলাম। তো সেই কথাগুলোর প্রতিফলন হয়েছে নিশ্চয়ই, মানে কিছু ভালো কাজ করেছি, নিয়ত ভালো ছিল, যার ফলে কথাবার্তা কাজে কর্মেরও একটা আল্লাহর রহমত আছে। তো আমি দিন শেষে যাই করি না কেন, রাজনীতি বিভিন্ন প্রেক্ষাপট, আমি তো একজন মুসলমান, কাজেই আমার তো আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আমার তো মরতে হবে, এই ভাবনাটা তো আমার মধ্যে আছে। সুতরাং আমার দ্বারা আর যাই হোক কোনো অন্যায়, অবিচার, বেইনসাফি কাজকর্ম এটা হবে, এটা অন্তত নিজের জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করি।